সুপ্রিয় বিবিএস এবং বিবিএ এর ছাত্রছাত্রীবৃন্দু, স্বপ্নস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে দ্বিতীয় চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। আর সেকেন্ড চ্যাপ্টারে কি আছে সেটা তোমরা জানো। জেনারেল জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল। আজকে আমাদের এই অধ্যায়ের ক্লাস নং 3 আলোচনা করব এবং এই ক্লাস নং 3 এর জেনারেল জার্নাল থেকে সেলস রিলেটেড সকল জাবেদাগুলো আমরা আজকে তোমাদের জন্য আলোচনা করব ইনশাল্লাহ। তো সেলস রিলেটেড সকল জার্নাল আলোচনা করার আগে, অর্থাৎ জার্নাল করতে হলে আমরা সবাই জানি অবশ্যই আমাদেরকে দুইটি জিনিস বের করতেই হবে, ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। আর তোমরা সবাই জানো ডেবিট মানে হচ্ছে গ্রহীতা বা সুবিধা গ্রহণকারী, আর ক্রেডিট হচ্ছে দাতা বা সুবিধা প্রদানকারী। এখন আমাদেরকে বুঝতে হবে এই ডেবিট সুবিধা গ্রহণকারী এবং এই ক্রেডিট সুবিধা প্রদানকারী কি, এই বিষয়টা জানার জন্য আমরা বলবো। অর্থাৎ ধরে নিচ্ছি ডেবিট মানে হলো সুবিধা গ্রহণকারী। ধরে নিচ্ছি আমি মিস্টার রহিমকে 500 টাকা দিয়েছি। এখানে সুবিধা গ্রহণকারীকে মিস্টার রহিম। তাহলে মিস্টার রহিমকে যেহেতু টাকা দিয়েছি, নগদ টাকা দিয়েছি, রহিম সুবিধা গ্রহণ করেছে, রহিম হিসাব ডেবিট হবে। আর ব্যবসা থেকে টাকা চলে গেছে, জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তদ্রূপভাবে আমি ব্যবসা করে বা সেবা দিয়ে 5,000 টাকা আয় করেছি। এখানে আমার কাছে টাকা আসছে, নগদ টাকা আসছে, কিন্তু কী বাবদ আসছে? সেবা বাবদ আসছে। তাহলে ব্যবসায় নগদ টাকা এসে গেছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। কি বাবদ আসছে? সার্ভিস রেভিনিউ বাবদ আসছে, সেই জন্য সেবার পরিমাণ বৃদ্ধি পাবে, সুতরাং সেবা সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এখন আসি আমরা এই বিক্রয় সংক্রান্ত শত শত জাবেদা বা সকল জাবেদা মাত্র 2টি টপিক্সের মাধ্যমে আমরা শিখব। বইয়ের যে লেখাগুলো আছে বা আমরা ক্লাসে বা প্রাইভেটে যখন পড়তে যাই, আমাদেরকে শেখানো হচ্ছে যেমন অ্যাসেটস বাড়লে সাধারণত কী হয়? ডেবিট হয়। অ্যাসেটস কমলে ক্রেডিট হয়। এক্সপেন্স যদি বেড়ে যায় সেটা ডেবিট হয়, এক্সপেন্স কমে গেলে ক্রেডিট হয়। ইনকাম যদি বেড়ে যায় ক্রেডিট হয়, ইনকাম কমে গেলে সেটা ডেবিট হয়। ওনার্স ইকুইটি যদি বেড়ে যায় ক্রেডিট হয়, ওনার্স ইকুইটি যদি কমে যায় সেটা ডেবিট হয়। এখন এই যে অ্যাসেটস, লাইবিলিটি, ওনার্স ইকুইটি এবং লাইবিলিটি বা এক্সপেন্স বের করার যে ক্যালকুলেশন বা কখন বাড়ে কখন কমে, এই বিষয়গুলো আমাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্য এই বিষয়গুলো বের করা ছাড়া সাধারণত জার্নাল করা কঠিন হয়ে যায়, বা আমরা যারা কমার্সে আছি সকলকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তবে আমরা জানব ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে, একের পর এক একটা করে আমরা শিখব। তবে আজকে শিখব আমরা মাত্র 2টি টপিক্সের মাধ্যমে আমরা সকল সেলস রিলেটেড জার্নালগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো এর আগে আমরা জানি সেলস কি। সেলস মানে হলো বিক্রয়। বিক্রয় হলো যখন ব্যবসায় ক্রয়কৃত পণ্য নগদে অথবা তৃতীয় কোনো পক্ষের নিকট ওই পণ্যটা মুনাফা লাভের জন্য, অর্থের জন্য স্থানান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে সেলস। এখন এই সেলস যখন আমরা করি, সকলে আমরা জানি ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পায় অথবা তৃতীয় কোনো পক্ষের নিকট আমরা টাকাটা পাওনা থাকি। তো যদি নগদ টাকা বৃদ্ধি পায় তখন আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখি। যদি তৃতীয় কোনো পক্ষের নিকট বাকিতে বিক্রি করা হয় তখন ওই তৃতীয় পক্ষকে আমরা ডেবিট লিখি, কেননা সম্পদ বৃদ্ধি পায়। এর অর্থ হলো তৃতীয় পক্ষের নিকট আমরা টাকাটা পাওনা আছি, এখনও টাকাটা পাই নাই, যখন পাবো তখন আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। তবে এখন তার কাছে জমা আছে, ধরে নিচ্ছে আমাদের সম্পদ রয়ে গেছে। আর যখন ব্যবসায় টাকা বিক্রি হবে, কোনো পণ্য বিক্রি হবে,
ক্যাশে টাকা আসবে, ঠিক তদ্রূপভাবে প্রোপাইটর বা মালিকের মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। সেটা নগদে বিক্রি হলেও মুনাফার পরিমাণ সে হিসাব করে বৃদ্ধি পেয়ে গেছে, আর যদি বাকি দিয়ে বিক্রি করা হয় তখনও সে হিসাব করে তার ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। এবং এই দুইটি টপিক জানার জন্য আমরা মাত্র দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে গুডস, একটা হচ্ছে অ্যাসেটস। এখন আমাদেরকে বুঝতে হবে এই গুডস জিনিসটা কি, পণ্য জিনিসটা কি, অ্যাসেটস বা সম্পদ জিনিসটা কি। এই বিষয়গুলো বিগত ক্লাসও আমি আলোচনা করেছি, 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস। তোমরা ইচ্ছা করলে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো, আশা করি তোমাদের খুব সহজ হবে এবং বুঝতে ইজি হবে। পণ্য কি, গুডস কি? গুডস হচ্ছে যাহার স্থায়িত্ব ব্যবসায়ে 1 বছরের কম হবে। অর্থাৎ আমরা যে জিনিসগুলো অর্থ দিয়ে কিনবো সেই জিনিসগুলো ব্যবসায় 1 বছরের বেশি থাকবে না, 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। যেমন চাল, আটা, ময়দা, চাল, চিনি, ডাল, তেল, এগুলো সাধারণত 1 বছরের বেশি ব্যবসায় স্থায়িত্ব থাকে না। এই ধরনের পণ্যগুলো বারবার ব্যবসায় ক্রয় করতে হবে। তাহলে যেমন আমার চালের ব্যবসা করছে, চাল আজকে শেষ হয়ে গেছে আবার কিনবো, আবার অন্য কোনো একটা পণ্য কিনেছি সেটা শেষ হয়ে গেছে আবার কিনবো, এভাবে আমাদেরকে বারবার ক্রয় করতে হয়। এবং বিক্রয়ের উদ্দেশ্য যদি কোনো সম্পদ ক্রয় করা হয় সেটাও কিন্তু গুডস বা পণ্য হিসাবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ কিছু কিছু ফার্নিচার শোরুম আছে, ওরা কি করে, ফার্নিচারগুলো ক্রয় করে আবার বিক্রি করে, অর্থাৎ 1 বছরের মধ্যে সেগুলো ক্রয় বিক্রয় হয়ে যায় এবং বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়। যদি বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয় তাহলে সেটাকে পণ্য হিসাবে গণ্য করতে হবে। যেমন কোনো ইলেকট্রনিক্স শোরুম, তারা টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলো ক্রয় করে আবার সেগুলো কি করা হয়, বিক্রি করা হয়। এই ধরনের যদি কোনো পণ্য ক্রয় করে বিক্রি করা হয় সেগুলোকে পণ্য হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করলেও সেটা পণ্য হিসাবে গণ্য করতে হবে। আর যখনই আমরা এই পণ্য বিক্রয় করব তখন অবশ্যই সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। গুডস আমরা চিনে ফেললাম, যদি গুডস বা পণ্য বিক্রি করা হয় সবসময় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এবার আসি আমরা অ্যাসেটস বা সম্পদ হলো যে সকল জিনিস অর্থের বিনিময়ে ব্যবসায় ক্রয় করে আনা হয় এবং সেই জিনিসটা ব্যবসায় 1 বছরের বেশি সময় ধরে স্থায়ী থাকে, সেগুলোকে সাধারণত সম্পদ বলা হয়। তো এই ধরনের কি আছে, যেমন আমরা ফার্নিচার ক্রয় করি, চেয়ার, টেবিল, অফিসে বসার জন্য ক্রয় করে থাকি, সেগুলো ব্যবসার জন্য একটা অ্যাসেটস বা সম্পদ। মেশিনারি ক্রয় করে থাকি, মেশিনারিগুলো ব্যবসায় দীর্ঘদিন থাকে, সেগুলো সম্পদ। এবং যন্ত্রপাতি যদি ক্রয় করে থাকি সেগুলো ব্যবসার জন্য সম্পদ, কারণ এগুলো 1 বছরের বেশি স্থায়িত্ব থাকে। তাহলে ইহা ব্যবসায় ব্যবহারের জন্য অবশ্যই ব্যবহৃত হতে হবে, কারণ একটু আগে আমি বলেছিলাম যদি কোনো সম্পদ বিক্রয়ের জন্য ক্রয় করা হয় সেটা পণ্য হিসাবে গণ্য হবে, কিন্তু ব্যবসায় ব্যবহারের জন্য যদি কোনো কিছু ক্রয় করা হয় এবং সেই জিনিসটাকে বিক্রি করা হয় সেটা সম্পদ হিসাবে বিক্রি করতে হবে। ঠিক তদ্রূপভাবে পণ্য সম্পদ হতে পারে। কখনো কখনো এই যে পণ্যটা আমরা গুডস ক্রয় করেছি এই পণ্যটা কিন্তু সম্পদ হতে পারে। কিভাবে সম্পদ হতে পারে সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। যেমন আমরা কিছু পণ্য ক্রয় করেছি, যেমন স্টেশনারি, মণিহারি ক্রয় করেছি। সারা বছরে আমরা 20,000 টাকার মণিহারি অফিসের জন্য ক্রয় করলাম, কিন্তু খরচ হতে হতে আমার 15,000 টাকার স্টেশনারি খরচ হয়ে গেছে। তাহলে বাকি আমার 5,000 টাকা স্টেশনারি রয়ে গেছে। এই 5,000 টাকা আনইউজড স্টেশনারি হিসাবে সাধারণত সম্পদের দিকে দেখাতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো পণ্য কেনা হয় এবং সেটা ব্যবহারের পর ব্যবসার শেষে, বছরের শেষে ব্যবসায় থেকে যায়, তাহলে সেটাকে অ্যাসেট হিসাবে গণ্য করতে হয়। এখন প্রশ্ন হলো, আমি বলেছিলাম দুইটা টেকনিক হলো, যদি গুডস বা পণ্য বিক্রয় করা হয় সেলস অ্যাকাউন্ট সব সময় ক্রেডিট হবে। যদি কোনো অ্যাসেটস বিক্রি করা হয়, কোনো অ্যাসেট যদি বিক্রি করা হয় তাহলে সবসময় ওই অ্যাসেটস সবসময় ক্রেডিট করা হবে। যেমন ফার্নিচার বিক্রি, এখানে আমরা ফার্নিচার অ্যাকাউন্টকে ক্রেডিট করব। যেমন গুডস সেলস, তাহলে এখানে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। ডেবিট কি হবে, সংক্ষেপে আমরা বলতে পারি সেলস রিলেটেড জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ বিক্রয় সংক্রান্ত জাবেদাসমূহ যখন আমরা করব, মাত্র সহজ 2টি কৌশল যে আমি আলোচনা করেছিলাম সে 2টি কৌশল নিয়ে আমি সংক্ষিপ্ত সারমর্মটা বলছি। যেমন টেকনিক নং 1, ইফ দ্য purchased goods are sold,
যদি ক্রয়কৃত কোনো পণ্য বিক্রি করা হয় সব সময় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, সব সময় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কখন? যদি ক্রয়কৃত কোনো পণ্য বিক্রি করা হয়। ঠিক তদ্রূপভাবে যদি কোনো অ্যাসেটস, ইফ বিজনেস অ্যাসেটস আর সোল্ড, যদি ব্যবসায়ের কোনো সম্পত্তি বিক্রি করা হয় তাহলে ওই অ্যাসেটসের নাম সবসময় ক্রেডিট হবে। কিন্তু যদি কোনো অ্যাসেটস বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আবার বিক্রয় করা হয় তখন কিন্তু সেটাকে গুডস হিসাবে ধরে নিতে হবে, তখন সেলস অ্যাকাউন্ট অবশ্যই ক্রেডিট লিখতে হবে। জার্নালগুলো একই প্রক্রিয়ায় এবং প্রত্যেকটা অধ্যায়ের যেখানে জার্নাল করতে হবে সেই প্রক্রিয়াগুলো একই, আমরা সহজে যাতে নিজে নিজে করতে পারি সেই ট্যাকটিকটা আমরা শেখাচ্ছি। তাহলে এখন আসি আমরা, ইফ সোল্ড ফর ক্যাশ, যদি নগদে বিক্রি করা হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। যদি গুডস হয় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি অ্যাসেটস হয় অ্যাসেটসের নাম ক্রেডিট হবে। নাম্বার 2, ইফ সোল্ড ফর ক্রেডিট, যদি ধারে বিক্রি করা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। যদি গুডস হয় তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর যদি অ্যাসেটস হয় ওই অ্যাসেটসের নাম ক্রেডিট হবে। নাম্বার 3, গুডস সেলস বাই চেক, যদি চেকে বিক্রি করা হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। যদি গুডস হয় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি অ্যাসেটস হয় অ্যাসেটসের নাম ক্রেডিট হবে। নাম্বার 4, সেলস বাই বিল, যদি কোনো বিলে বিক্রি করা হয়, সেটা পণ্য হতে পারে অ্যাসেটস হতে পারে, তাহলে বিলস রিসিভেবল ডেবিট হবে। আর যদি গুডস হয় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি অ্যাসেটস হয় ওই অ্যাসেটসের নাম ক্রেডিট হবে। নাম্বার 5, ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেলস, আমরা জানি যদি নগদে এবং ধারে বিক্রি করা হয় তাহলে সবসময় ক্যাশের নাম লিখতে হয়, তখন ক্রেডিটের প্রয়োজন হয় না যেহেতু আমাদের নগদের প্রায়োরিটি বেশি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। যদি গুডস হয় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি অ্যাসেটস হয় ওই অ্যাসেটস নাম ক্রেডিট হবে। ক্রেডিট সেলস বাই নেম, ধারে বিক্রয় করেছি কিন্তু কোনো নাম, যেমন রহিমের নিকট বিক্রি করা হলো, তাহলে এখানে ওই নেম রহিম অ্যাকাউন্ট ডেবিট হবে, অর্থাৎ নামটা ডেবিট হবে, আর সেলস অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন বেশ কিছু সেলস রিলেটেড জার্নাল নিয়ে প্র্যাকটিক্যাল আলোচনা করব এবং করব। তোমরা অবশ্যই প্রত্যেকটা এন্ট্রি নিজে নিজে আমার সাথে করতে চেষ্টা করো। আশা করি আজকের পর থেকে যেই কোনো বইয়ের যেই কোনো ইউনিভার্সিটি কোশ্চেন বা যেই কোনো প্রশ্নের সেলস রিলেটেড সকল জার্নাল ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবে এখনকার পর থেকে। যেমন কিভাবে ঘর করতে হয় তোমরা অবশ্যই জানো, যেমন এখানে কোম্পানি নেম লিখতে হবে এবং জেনারেল জার্নাল লিখতে হবে, এবং ঘর আমরা এভাবে করব, যেমন ডেট, পার্টিকুলার্স, এখানে রেফারেন্স, অথবা এখানে আসি আমরা যেমন ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। এখন এখানে এসে আমরা ঘরগুলো কিন্তু আমি একটা ঘরে করতে চেষ্টা করব, তোমরা কিন্তু পর্যায়ক্রমে নিচে নিচে করতে চেষ্টা করবে, অর্থাৎ বড় করে ঘর করবে পৃষ্ঠাব্যাপী। আমি কিন্তু সংক্ষেপে দেখানোর জন্য এখানে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আসি নাম্বার 1। 1 নাম্বার আমাদেরকে বলা হয়েছে ক্যাশ সেলস। তো কথাটা কি বললো? ক্যাশ সেলস মানে নগদ বিক্রয়। দেখো কোশ্চেনটা এরকম হতে পারে, গুডস সেলস অন ক্যাশ টাকা 1000, তাহলে পণ্য বিক্রি করা হয়েছে নগদে 1000 টাকা। তাহলে আমি বলেছিলাম যদি গুডস হয় তাহলে সবসময় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর যেহেতু নগদ টাকায় বিক্রি করা হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট টাকা লিখবো এখানে 1000। আর যেহেতু ক্রেডিটও আমাদের টাকা আছে কত টাকা? 1000। ডেবিট ক্রেডিট সবসময় সমান হয়, 1000 লিখে ফেললাম। এখন আসি নাম্বার 2। আমি এখানে 1 নাম্বার করলাম, এখন করব আমরা নাম্বার 2, 2 নাম্বার করব। এটাকে আমি কেটে দিচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস করতে চেষ্টা করো আমার সাথে, আশা করি তোমরা সব সমস্যার সমাধানগুলো করতে পারবে। এখানে এসে আমি এটাকে কেটে দিলাম। তার নাম্বার 2 হলো, দেখো ক্রেডিট সেলস, অর্থাৎ ধারে বিক্রি করা হলো। তাহলে প্রশ্ন কীরকম হতে পারে? ক্রেডিট সেলস অথবা সেলস অন অ্যাকাউন্ট টাকা 3000, ধারে বিক্রি করা হয়েছে অথবা বাকিতে বিক্রি করা হয়েছে 3000। তাহলে কি বিক্রি করা হয়েছে? এখানে কি গুডস বিক্রি করা হয়েছে না অ্যাসেটস বিক্রি করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ নাই, মনে রাখতে হবে। যদি কোনো গুডস বা অ্যাসেটসের কথা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সেটাকে গুডস বা পণ্য হিসাবে ধরে নিতে হবে।
তাহলে যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে, তাহলে কি লিখবো আমরা? অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর ক্রেডিট কি হবে? ক্রেডিট অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, যেহেতু পণ্য সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত হবে এখানে? 3000। আর ওখানেও 3000। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, দেখবে এখন থেকে তোমরা সকল সমস্যার সমাধান করতে পারবে। এবার আসি নাম্বার 3, টু নেম। যদি বাকিতে কোনো নামে বিক্রি করা হয়, কিভাবে সেটা দেখো একটু। গুডস সেলস টু মিজান, টাকা 4000। দেখো মিজানের নিকট গুডস পণ্য বিক্রি করা হয়েছে 4000 টাকা। তাহলে আমরা জানি যদি নগদ না থাকে, কোনো ব্যক্তির নাম থাকে, তাহলে সেটাকে ক্রেডিট হিসাবে ধরে নিতে হয়। তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে না, এখানে যেহেতু নাম আছে সেহেতু আমরা এখানে লিখব মিস্টার মিজান অথবা মিজান অ্যাকাউন্ট ডেবিট। মিজান অ্যাকাউন্ট ডেবিট। এখানে আমার মনে হয় আমরা সবাই বুঝতেছি মিজান অ্যাকাউন্ট ডেবিট হবে। আর সেলস অ্যাকাউন্ট যেহেতু পণ্য, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। টাকা কত টাকা? 4000। তাহলে আমরা এখানে 4000 লিখব। তোমরা নিচে নিচে অবশ্যই লিখবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এবং দেখতেও সুন্দর হবে। এবার আসি আমরা নাম্বার 4। নাম্বার 4 আমাদেরকে কি বললো? তোমরা আশা করি এন্ট্রিটা আমার সাথে বলবে এবং পারবে। দেখে তোমরা বলো ক্রেডিট এবং ক্যাশ সেলস যদি হয়, যেমন টুলস সেলস টু স্মিথ, টাকা 5000 অন ক্যাশ। খুব ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের বোঝার বিষয় যেটা, সেটা হলো টুলস মানে হচ্ছে খুচরা যন্ত্রপাতি বা যন্ত্রপাতি, অর্থাৎ যন্ত্রপাতি হলো অ্যাসেটস, ব্যবসায় দীর্ঘদিন থাকে অ্যাসেটস। আর এখানে বিক্রি করা হয়েছে কার কাছে? টু স্মিথ, স্মিথের কাছে বিক্রি করা হয়েছে। যদি স্মিথের কাছে বিক্রি হয়, ক্যাশ না থাকে, তাহলে বাকিতে, কিন্তু স্মিথ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও এখানে ক্যাশ উল্লেখ আছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর এখানে তাহলে আমরা এখন লিখব কি? নাম লিখব না, যেহেতু ক্যাশ উল্লেখ আছে, তাহলে লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে আমরা সেলস লিখতে পারবো না, এই জন্য যেহেতু সম্পদ বিক্রি করা হয়েছে, তাহলে আমরা লিখব এখানে টুলস। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টুলস অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত? 5000। আমাদের 5 নাম্বার ট্রানজ্যাকশানে 5000, এখানে লিখবো আমরা 5000। এবার চলে এসে আমরা নাম্বার 5। নাম্বার 5 হলো, এখানে আমরা 5 নাম্বার জার্নাল করব এখন। বাই চেক, চেকে যদি বিক্রি করা হয়, গুডস সেলস বাই চেক, টাকা 6000 অ্যান্ড ডিপোজিট ইনটু ব্যাংক। একটু বুঝতে চেষ্টা করি। চেকে বিক্রি করে সেই টাকাটার সাথে সাথে কি করছে? ব্যাংকে ডিপোজিট করছে, ব্যাংকে জমা দিয়েছে। তাহলে সুবিধা গ্রহণ করেছে কে? ব্যাংকে সুবিধা গ্রহণ করেছে। আর কি বিক্রি করা হয়েছে? গুডস বা পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে পণ্য হলেই সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয়। আর যেহেতু চেকে বিক্রি করে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। এখানে আমরা লিখব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে আমরা কি লিখব? যেহেতু গুডস বিক্রি করা হয়েছে, পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট লিখব। টাকা কত? টাকা হচ্ছে 6000। তাহলে এভাবে আমরা লিখে ফেলবো 6000, এখানেও আমরা লিখব 6000। এবার আসি নাম্বার 6। নাম্বার 6 যে জার্নাল, সেটি কি বললো দেখি আমরা একটু। অন বিল, মানে বিলে যদি বিক্রি করা হয়, তাহলে সেলস অফ গুডস অন বিল, টাকা 7000। বিলে বিক্রি করা হয়েছে, আমরা বুঝতে হবে যদি বিলে কোনো পণ্য বিক্রি করা হয়, পণ্য আছে এখানে, পণ্য বিক্রি করা হয়, তাহলে এখানে আমরা সব সময় বিল রিসিভেবল লিখব। বিলস রিসিভেবল, যেহেতু বিলে বিক্রি করা হয়েছে, তাহলে বিলস রিসিভেবল ডেবিট। বিলস রিসিভেবল ডেবিট। আর এখানে আমরা কি লিখব? এখানে আমাদেরকে যেহেতু টাকাটা বিলে বিক্রি করা হয়েছে, তাহলে পণ্য বিক্রি করা হয়েছে, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত টাকা? এখানে 7000, আর ক্রেডিটও 7000। আমার মনে হয় আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। বাকি আরও কিছু প্র্যাকটিস আমরা করব, যাতে করে বাকি সংখ্যাগত লেনদেনগুলো আমরা শেষ করতে পারি। এবার আসো আমরা একটু জটিল একটা জার্নাল চিন্তা করি এবং তোমরা আমার আগে সমাধান করতে চেষ্টা করো। যেমন ক্যাশে যদি সেলস করা হয়, চেকে যদি সেলস করা হয়, বিলে যদি সেলস করা হয় এবং অন অ্যাকাউন্টে যদি সেলস করা হয়, তাহলে তখন এই জার্নালটাকে আমরা কি লিখব? এখন আসি আমরা প্রশ্নটাকে একটু পড়ি। সেলস অফ গুডস টু সাজিদ ফর টাকা 40000। আমরা বুঝলাম পণ্য বিক্রি করা হয়েছে সাজিদের নিকট 40000 টাকা, অফ হুইচ টাকা 10000 ওয়াজ রিসিভড ইন ক্যাশ। এর মধ্যে থেকে 10,000 টাকা নগদে গ্রহণ করা হয়েছে।
টাকা 5000 বাই চেক এবং চেকে গ্রহণ করা হয়েছে 5000 অ্যান্ড টাকা 10000 বাই এ বিল এবং বিলে গ্রহণ করা হয়েছে আরও 10,000 টাকা। ওয়াজ অ্যাকসেপ্টেড, বিল ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ বিলের স্বীকৃতি। এখন প্রশ্ন হলো, আমরা টোটাল পণ্য বিক্রি করেছি কত টাকা? 40,000 পণ্য বিক্রি করেছি সাজিদের নিকট। এর মধ্যে আমরা টাকা পেয়েছি, ক্যাশ রিসিভ করেছি কত টাকা? ক্যাশে 10,000। তাহলে এখানে আমরা অবশ্যই লিখব, যেহেতু ক্যাশে বিক্রি করা হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। খুব ভালো করে বুঝতে চেষ্টা করি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নর্মালি এখানে টাকা হচ্ছে 10,000, আমরা বুঝতে চেষ্টা করি 10,000। কিন্তু কথা এখানেই শেষ নয়, টাকা 5000 বাই চেক, চেকে বিক্রি করা হয়েছে আরও 5,000 টাকা। তাহলে চেকে যখন বিক্রি করা হয়, এই চেকটা কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়নি। যদি ব্যাংকে জমা দিত, একটু আগে আমরা করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়। আর চেকে যদি বিক্রি করা হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়। তাহলে আমরা এখানে ক্যাশ দুবার না লিখে একইবারে লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আগে ছিল 10,000, এখন হলো 5,000, টোটাল হচ্ছে 15,000। শুধু তাই শেষ নয়, আরও কিন্তু ট্রানজ্যাকশন আছে, সেটা আমরা একটু দেখি। নেক্সট বলা হয়েছে বাই চেক অ্যান্ড টাকা 10,000 বাই এ বিল। বলছে বিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে আরও 10,000 টাকা। যখন বিলের মাধ্যমে বিক্রি করা হয়, তখন আমরা জানি বিল রিসিভেবল ডেবিট হয়। বিলস রিসিভেবল, বিল রিসিভেবল ডেবিট হয়। তাহলে কত টাকা? এখানে আমাদেরকে টাকাটা হিসাব করে লিখতে হবে যে টাকা 10,000, ওরা অলরেডি বলে দিয়েছে 10,000। এখন প্রশ্ন হলো, আমরা টোটাল পণ্য বিক্রি করেছি কত টাকা? টোটাল পণ্য বিক্রি করেছি 40,000। একটু বুঝতে চেষ্টা করি, টোটাল 40,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে এখানে আছে আমাদের কত টাকা? 15,000, 10,000, 25,000, কিন্তু পণ্য বিক্রি করেছি আমরা 40,000। তাহলে এখানে আরও বাকি আছে কত টাকা? আরও বাকি আছে আমাদের 25, এখানে 15,000 আরও বাকি আছে। তাহলে সেই বাকি কথা কিন্তু এখানে বলা নাই, এই ট্রানজ্যাকশানে কিছুই বলা নাই। যদি কিছু বলা না থাকে, যেহেতু সাজিদের নিকট আমরা বিক্রি করেছি, সে নগদে দিয়েছে 10,000 এবং চেকে দিয়েছে আমাদেরকে কত টাকা? চেকে দিয়েছে 5,000, 15,000 এবং বিলে দিয়েছে আমাদেরকে, বিলে স্বীকৃতি দিয়েছে আমাদেরকে 10,000, মোট 25,000 এবং সাজিদের কাছে এখন আমরা আরও 15,000 টাকা পাবো, এই 15,000। তাহলে এখন আমরা আসি, ক্রেডিট কী হবে? ক্রেডিট হবে আমাদের 40,000 সেলস। তাহলে এখানে আমরা লিখলাম যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখব সাজিদ, কেন সাজিদের কাছে আমরা এখনও টাকা পাবো, সাজিদ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এইভাবে আমাদেরকে ট্রানজ্যাকশনটা করতে হবে। এখন আসি আমরা, এটাও কিন্তু কী হবে? এটাও কিন্তু ডেবিট হবে। আমরা একটু বুঝতে চেষ্টা করি, এটাও ডেবিট হবে এবং যেহেতু অ্যাকাউন্ট বিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে, সেটাও কিন্তু ডেবিট হবে। তাহলে ডেবিট 3টা, টোটাল 40,000, ক্রেডিট হচ্ছে টোটাল 40,000। এইভাবে আমাদেরকে এই জার্নালটা শেষ করতে হবে। আশা করি এই জার্নালটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং আমরা সবাই পারবো। নেক্সট চলে এসে নাম্বার 8 নাম্বার যে জার্নাল, সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমাদের বলা হচ্ছে অ্যাসেট সেলস অন ক্যাশ, অর্থাৎ নগদে যদি সম্পত্তি বিক্রি করা হয়, মেশিনারি সেলস ফর ক্যাশ টাকা 30,000, অর্থাৎ 30,000 টাকা আমাদের কি করা হয়েছে? সম্পদ বিক্রি করা হয়েছে। কোন সম্পদ বিক্রি করা হয়েছে? সে সম্পদের নাম হচ্ছে মেশিনারি। তাহলে ক্যাশে আমরা টাকা পেয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। মোট টাকা কত টাকা? মোট টাকা হচ্ছে, এখানে আমাদেরকে বলা হয়েছে যে 30,000। তাহলে লিখে পেলাম আমরা 30,000। এখন আসি আমরা কীভাবে বিক্রি করা হয়েছে সেটা আমরা একটু দেখতে চেষ্টা করি। এখন সেলস করা হয়েছে মেশিনারি, সুতরাং এখানে পণ্য নয়, যেহেতু মেশিনারি সেহেতু মেশিনারি নামটা এখানে লিখতে হবে, MECHINERY, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে টাকা কত? 30,000, এখানেও কিন্তু 30,000 হয়ে যাবে। তাহলে এই জার্নালটা আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। নাম্বার 9 হলো, একটু খেয়াল করি আমরা, অ্যাসেট সেলস অন ক্রেডিট, অর্থাৎ ধারে বিক্রি করা হয়েছে ফার্নিচার সোল্ড টু জামাল অফ টাকা 20,000, জামালের নিকট আসবাবপত্র বিক্রি করা হয়েছে 20,000। তাই টাকাটা অবশ্যই 20,000 হবে, তাহলে ক্রেডিটও কিন্তু 20,000 হবে। কিন্তু এখানে আমরা অবশ্যই নগদ টাকা পাই নাই, বাকিতে বিক্রি করা হয়েছে। তাহলে কার কাছে বিক্রি করা হয়েছে? জামালের কাছে বিক্রি করা হয়েছে।
তাহলে জামাল অ্যাকাউন্ট ডেবিট, জামাল অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে মেশিনারির জায়গায় কি হবে, এখানে আমাদের বিক্রি করছি আমরা যে সম্পদ, সেই সম্পদের নাম হবে ফার্নিচার অ্যাকাউন্ট হবে। এখানে লিখবো ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 20,000 এবং সর্বশেষ যে জানাটা আমরা করব নাম্বার 10 ট্রেড ডিসকাউন্ট, যেমন সেলস অফ গুডস টাকা 10%, ট্রেড ডিসকাউন্ট টাকা 20,000। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে 10% বাট্টায় বিক্রি করা হয়েছে 2,000 টাকার পণ্য। খুব ভালো করে বুঝতে হবে, যেহেতু গুডস বিক্রি করা হয়েছে সেহেতু এখানে সেলস হবে। একদম সহজ কথা, আমরা চলে আসি এখানে লিখব সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু প্রশ্ন কত টাকা বিক্রি করছে সেটা পরে আসি। এখন 10% ডিসকাউন্ট, যদি কোনো বাট্টায় পণ্য বিক্রি করা হয় তাহলে অবশ্যই ওই টোটাল টাকা থেকে ডিসকাউন্টের টাকাটা কি হবে, মাইনাস করতে হবে। উদাহরণস্বরূপ আমরা একটা কম্পিউটার বিক্রি করলাম, এটার দাম হলো ধরে নিচ্ছি 10,000 টাকা সাপোজ। এখন আমরা বললাম যে আমরা অফারে 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে 10,000 টাকার 10% ডিসকাউন্টে কী হবে, সে আমাকে 10,000 টাকার দাম কিন্তু 10% 1,000 টাকা কম দিয়ে 9,000 টাকা দেবে। সুতরাং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ট্রেড ডিসকাউন্ট কখনো হিসাবভুক্ত করা হয় না। তাহলে এখানে আমরা যেহেতু ট্রেড ডিসকাউন্টে বিক্রি করছি, নগদ টাকা পেয়েছি, সুতরাং এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, তার টাকা হবে কত, আমার টোটাল টাকা হচ্ছে 2,000। এখন যেহেতু আমরা এখানে কত পার্সেন্ট, 10% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে ওখানে 200 টাকা কম হবে, তাহলে হবে এখানে 1,800 টাকা। এই 1,800 টাকা এখানেও কিন্তু 1,800 টাকা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমার মনে হয় আমরা এই ট্রানজ্যাকশনগুলো বুঝেছি, 1,800 টাকা আমরা লিখে ফেললাম। আশা করি এই ট্রানজ্যাকশনগুলো সবগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে নিশ্চিত থাকো তোমরা সকল সমস্যাগুলো সমাধান করতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী আমরা সেলস রিটার্ন জার্নাল পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দিচ্ছি, তোমরা একটা একটা করে দেখতে চেষ্টা করো এবং শিখতে চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।